বাংলাদেশের সিনেমায় অত্যন্ত জনপ্রিয় একটি নাম চিত্রনায়িকা রুজিনা। তার ১৯৭৭ সালে রাজমহল সিনেমা মুক্তি পায়। প্রথম সিনেমায় সুপার ডুপার হিট। তিনি ৩ শতাধিকের বেশি সিনেমাতে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন অ্যাকশনধর্মী, বিভিন্ন থ্রিলিং এবং রোমান্টিক চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনয় দক্ষতার মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি। চ্যানেল এস আয়োজিত এডুকেশন ডোরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি চিত্রনায়িকা রুজিনা ম্যামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চ্যানেল এস এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। না, আমার খুব ভালো লাগছে যে অনেক অনেক মানে দিন না বলবো, বেশ আমি বোধহয় এর আগেও এসেছি, যে অনেক বছর পরে আপনার চ্যানেলে এসেছি। আমারও খুব ভালো লাগছে আর কি। ম্যাম, আপনার তো দীর্ঘ এ বর্ণাঢ্য একটা কেরিয়ার। আ শুরুর দিকে আপনার অভিনয়ের প্রতি আগ্রহটা কিভাবে তৈরি হলো? মানে শুরুতে একদম যখন আপনার আমি কি বলবো যে আমার দেশের বাড়ি যেমন শৈশবকালে আমি খুব মানে ছবি দেখতাম, সিনেমা দেখতাম আর কি। তা আমাদের বাড়ির পাশ দিয়ে আপনার রিক্সার মধ্যে পিছনে আপনার বা সাইনবোর্ড থাকতো যে কোন ছবি রিলিজ হচ্ছে, মাইকিং হতো যে অমুক ছবি রিলিজ হচ্ছে, অমুক অমুক আছে আর কি। তা আমি এই মানে এগুলো দেখেই শুনেই কিন্তু আপনার আগ্রহ হতো যে না আমি চলচ্চিত্রে অভিনয় করব। শাবানা, কবরী, ববিতা ওনাদের ছবি দেখতাম আর কি। রাজ্জাক ভাই, ফারুক সাহেব, আলমগীর ভাই যারা তখনকার ছিলেন। আ তো আমার মনে হতো আমি যেন উনাদের মতো যেন অভিনয় করতে পারি। বিশেষ করে ম্যাডাম কবরী, শাবানা, ববিতা ম্যাডামের। এই করে কিন্তু আমার ইচ্ছাটা হয় আরকি। কিন্তু আ আমি যখন ইচ্ছা পোষণ করি আমার পরিবারের কাছে, তখন আমার বিশেষ করে আমার মা কখনোই ওনার ইচ্ছে ছিল না যে আমি চলচ্চিত্রে অভিনয় করি। কিন্তু আমরা কিন্তু অনেক আগে, আমি যখন চলচ্চিত্রে এসেছি তার আগেও কিন্তু আমরা আসতাম। আমরা মানে আমার মা-বাবা অনেকেই আমরা কিন্তু ঘুরতে এসেছি। সেটা হলো আমার বাবা বিজনেস করতেন আপনার ঢাকার একজন ব্যবসায়ীর সাথে। যার সুবাদে কিন্তু আমাদের আসা যাওয়া হতো আরকি। তো ওই যে যার সাথে আমার বাবা বিজনেস করতেন সেই চাচার ছেলে ছিল, উনিও বেশ সেই সংস্কৃতির অঙ্গনের সাথে জড়িত। হ্যাঁ, আজিমপুর ওনাদের বাড়ি এখনো আছে। উনার নামটা না বললেই নয়, আলীজান খায়ের আলী ভাই বলে ডাকতাম। তো উনি মাঝে, মাঝে আমাদের দেশের বাড়িতে যেত। তার এই গল্প বলতো আরকি যে অমুক ছবি এটা সেটা, এর সাথে পরিচয় আছে, ওর সাথে পরিচয় আছে। আচ্ছা। আর উনি গেলেই তো সারাক্ষণ খোঁচাতাম। "দাদি ভাই আমি আপনার সাবানা হব, কবরী হব, ববিতা হব" এরকম। তো তো বলত না, খালাম্মা তোকে যেতে দিবে না আরকি। তখন বেশ আমি মানে একেবারে ছোটদের শৈশবে সবে পা দিয়েছি আরকি। যাই হোক, তো একটা সময় আমি মানে পালিয়ে চলে আসি আরকি। পালিয়ে মানে আমার মাকে বলি নাই। আমার আচ্ছা। পরিবারের কাউকে বলি নাই। আমি আলী ভাইদের বাড়িতে চলে আসছি ঢাকায়। আপনার রাজবাড়ী যে আপনার হল চালাতো অপারেটর, উনি কিন্তু রাজবাড়ীতে আমাদের যে বাড়ি তার পাশেই কিন্তু উনার বাড়ি। আচ্ছা। হ্যাঁ, তো উনাকে সবসময় চাচা বলে ডাকতাম। দেখি কি আপনার ফেরিঘাটে দাঁড়ানো। তাই আমি বললাম, "চাচা কোথায় যাচ্ছেন?" বলল, "ঢাকা যাচ্ছি।" তো আমি হঠাৎ করে কেন যেন মনে হলো যে আমি উনার সাথে যাই ঢাকায়। তো উনিও কিন্তু আলী ভাইদের বাড়িতে আসতেন আরকি। তো আমি বললাম যে, চাচা আমি ঢাকা যাবো।" "তোর মা জানে? তোর পরিবার জানে?" "হ্যাঁ, হ্যাঁ জানে।" মানে হঠাৎ করে কেন যেন মনে হলো। তো বলল, "চল।" আসলাম, চলে আসলাম। আমি আলী ভাইদের, উনিও আলী ভাইদের এখানে আসলেন আজিমপুরে। আমার মা ২ দিন পরে যখন জানতে পারল আমি আমার নানা বাড়ি নাই, তখন তো উনি একদম বেচैन হয়ে গেছে, আমার পুরো ফ্যামিলি। তো উনার মা চলে আসে। আসার পরে আপনার আমাকে নিতে চায়, তখন আমি করে আলী ভাইদের একান্নবর্তী পরিবার, ঢাকাইয়া, উনারা খাস ঢাকাইয়া। আচ্ছা। তো এই উনারা অনেক ২-৩ টা ভাই আছে, সবাই ম্যারেড। তো আমি এই ঘরে যাই, একই এলাকা মানে একই ঘর, উঠানটা একটাই, চতুর্দিকে ওনাদের বাড়ি। এরকম কিন্তু ঢাকাইয়াদের এখনো আছে। তো আমি এই ঘরে যাই, খাটের নিচে লুকাই। তা আলী ভাইয়ের মা বলল আমার মাকে যে, "আপা আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করো, তো এখানেই আছে। আপনি ২-৩ দিন থাকেন, তারপরে আপনার ওকে নিয়ে যাবেন, নয়তো আমরা পাঠিয়ে দেব।" তো আমার মা ২ দিন থাকলো, বুঝাচ্ছে, "না, না চলো, এটা সেটা, স্কুল মানে ফাঁকি দিচ্ছ, স্কুলে মানে করে যাও না, পড়াশোনা শেষ করে", এটা সেটা অনেক কিছু বলল আরকি। তারপর আমার মা পরে চলে আসলো, আমি রয়ে গেলাম। তো আলী ভাইদের একটা গ্রুপ ছিল। তো মানে বছরে একটা করে নাটক হয়। তো উনি কিন্তু মেইন ছিল আরকি। ডাইরেক্টরও ছিল, আর্টিস্টও ছিল, ওনাদের আবার ক্লাবও ছিল। তো ওনাদের বাড়িতেই কিন্তু আপনার বৈঠকখানা, যেটাকে বলে ড্রয়িং রুম, বৈঠকখানায়। তো ওইখানে আপনার রিহার্সাল হতো, আমি দেখতাম আরকি বসে, বসে। আ তারপর হঠাৎ করে যখন আপনার নাটকটি হবে আরকি,
এক সপ্তাহের মধ্যে ও দেখে যে হিরোইন করছে ও অসুস্থ হয়ে গেছে। পরে ওয়েট করছে। তারপর দেখা গেল ২ দিনের মধ্যে নাটকটা আপনার ২ দিন বা ৩ দিন পরেই আপনার নাটকটা আপনার হবে আরকি। তারপরে উনি একদম অসুস্থ পরে আলী ভাই বলল, আমার নাম কিন্তু আবার রেনু, ওর মা-বাবার আচ্ছা, ডাক আচ্ছা। না। তো বলল, "রেনু তুই কর।" আমি বললাম, "আমি কি করে করব? আমি তো কখনো রিহার্সালই করি নাই। আর আমি কখনোই করি না। আমি দেখেছি, ঠিক আছে দেখছি।" কয়, "না তুই পারবি। তোর মধ্যে সেই উৎসাহ আছে।" পরে ২ বা ৩ দিনের মধ্যে আমি সেই রিহার্সাল করে আপনার নাটকটা হলো শায়েস্তা খান হলে। এখনো কিন্তু শায়েস্তা খান হল আছে আচ্ছা। আপনার ওল্ড টাউনে। তো এই যে আমি করেছি আরকি নাটক। তারপর ২-১ টা নাটকে অভিনয় করেছি আপনার আ এসে কি বলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তারপর ওরকম মানে করেছি সোজা কথা। ফিল্মে আসার আগে মানে সোজা কথা মানে মুভি ক্যামেরার সামনে আসার আগে আমি নাটক অবশ্যই মঞ্চে করেছি আরকি। তো এভাবেই আমার চলচ্চিত্রে আসা। ম্যাম, আপনার সবচেয়ে ব্যবসা সফল ছবি হচ্ছে 'রাজমহল'। 'রাজমহল' সিনেমা আপনার ক্যারিয়ারের সবচেয়ে মাইল ফলক আমরা বলতে পারি। এই ছবিটা করার পর আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি আজকের জীবন্ত একজন কিংবদন্তি, ধীরে, ধীরে রোজিনা হয়ে উঠবেন, বাংলা চলচ্চিত্রের জন্য অপরিহার্য একটা শিল্পী হয়ে উঠবেন? এটা কি কখনো মনে হয়েছে? না, আমি কখনো মনে করিনি আসলে। কারণ আমি আসলে জানতামই না যে এই চলচ্চিত্রে অভিনয় করলে টাকা পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। আমি তো জানি যে আপনার আমি শুধু আমার মাথার মধ্যে ছিল আমি অভিনয় করব। ম্যাডাম সাবানা, কবরী, ববিতা হবে। এটাই ছিল আমার মাথার মধ্যে। কিন্তু এখানে অভিনয় করলে যে টাকা পাওয়া যায় এটা আমি জানতামই না। আর যেটা বলছেন যে একটা পর্যায়ে যাবে মনে করেন যে মানুষ পরিচিতি পাওয়া বা সুনাম অর্জন হবে আমার বা মানুষ চিনবে, এটা কিন্তু আর মাথায়তেই কখনোই ছিল না, কখনোই ছিল না। ম্যাম, আপনি তো দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পাকিস্তান, নেপাল, ভারত এবং ভারতের সবচেয়ে বড় একজন মহাতারকা যাকে বলা হয়, আপনি মিঠুন চক্রবর্তীর বিপরীতেও 'অবিচার' সিনেমাতেও আপনি অভিনয় করেছেন। সেখানেও আমরা আপনার বড় ধরনের একটা সাফল্য আমরা দেখেছি। সেটার এই অভিজ্ঞতাটা কেমন ছিল? মিঠুন চক্রবর্তী তখন আপনার ডিস্কো ডান্সার ওই ছবি আচ্ছা, আচ্ছা। দিয়েই কিন্তু উনি সফলতা অর্জন করেছেন। আমি রোজিনা কিন্তু তখন আমার দেশের জন্য আমি অনেক সফলতা, একজন সফল একজন কি বলবো মানে চলচ্চিত্রের অভিনেত্রী বলেন যেটা বলেন না কেন, যে তখন আমি যদি আমার দেশে যদি এই ধরনের সফলতা না হলে তো আমার মনে হয় না যে আমাকে মানে মানুষ কাজ চিনতো, করতো জানতো। না কাস্ট করতো ওই ছবিতে। কারণ এটা হলো আপনার বোম্বের ছিল প্রোডিউসার ডাইরেক্টর শক্তি সামন্ত। আর আচ্ছা। আমাদের দেশে ছিলেন হলো আপনার ডাইরেক্টর যিনি ছিলেন হাসান ইমাম সাহেব। আর যিনি প্রোডিউস করেছিলেন হলো আমাদের হাবিবুর রহমান খান। হ্যাঁ? তা আমি যেটা মানে অবশ্যই মিঠুন আমার মানে বোম্বের মধ্যে বা ভারতবর্ষে তখন অনেক নামকরা। আমি রোজিনা কিন্তু আমার দেশে আমি অনেক নামকরা ছিলাম। যার জন্য কিন্তু উনি আমাকে চয়েস করেছিলেন। মোটামুটি অভিনয় করতেও বোধহয় জানতাম। যার জন্য মনে করেছিল যে আমাদের এই যে গল্পটা করছি বা শক্তি সামন্ত বা হাসান ইমাম সাহেব বা হাসান ভাই, যে না রোজিনাকে নিলে বোধহয় এই চরিত্রটা ভালো করতে পারবে আরকি। আমি তখন কক্সবাজার ছিলাম যখন শক্তি সামন্তদা আসছে বাংলাদেশে। কক্সবাজার ছিলাম, আমি শুটিং করছিলাম। তো হঠাৎ করে দেখি যে আপনার আমার অ্যাসিস্ট্যান্ট বলছে, "আপা এই হাসান ভাই আপনার সাথে দেখা করতে চায়।" সন্ধ্যা তখন। ঠিক আছে। উনি আমাকে তুই, তুই করে কথা বলতেন আসলে আমার খুব ভালো লাগতো আরকি। তো আসলেন, আসার পরে বলল যে, "না আসলাম, আমরা একটা ছবি করছি আপনার ইন্ডিয়ার মানে বোম্বের সাথে কোঅপারেশন। তো আপনার ডাইরেক্টর যে ওইখান দেশের যে ডাইরেক্টর উনিও এসছেন। ওনারাই প্রডিউস করছেন, আমরাও এখান থেকে করছি।" তখন দেখলাম, তখন তো জানতাম না। পরিচয় করে দিল শক্তি সামন্ত কথা বলছে। উনি বাঙালি কলকাতারই লোক। কিন্তু অনেক আপনার হিন্দি ছবি করেছে। তারপর কথোপকথন হলো। তখন আমি এত ব্যস্ত প্রতিদিন আমি ৩ থেকে ৪ টা ছবির শুটিং করি। আর কক্সবাজার হলো ১ বছর আগে থেকেই আপনার শিডিউল নিয়ে রাখতো আরকি প্রোডিউসাররা, ডাইরেক্টররা। কারণ আপনার যখন কক্সবাজার আউটডোর শুটিং হতো, তখন হতো কি আপনার এই নভেম্বর, ডিসেম্বরেই শিডিউলটা একসাথে করতো আরকি। আমি ৪ টা থেকে ৫ টা ছবির শিডিউল নিয়ে যেতাম কক্সবাজার। হ্যাঁ? তো এই আগে থেকে ১ বছর আগে থেকে নেওয়া আরকি। কারো ৭ দিন, কারো ১০ দিন, কারো ৫ দিন এভাবে ৫-৬ টা ছবির শুটিং এ যেতাম। হয়তো ১.৫-২ মাস থাকতাম কক্সবাজার। আচ্ছা। তারপর আমি ঢাকাতে থাকলে ৩-৪ টা ছবির শুটিং করতাম একদিনে। তো আমি বললাম যে, হাসান ভাইকে বললাম, "আমি তো বলতে পারব।" তখন কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট বলেন আমার দূরসম্পর্কের ভাই, উনি আমার শিডিউল এভরিথিং মেইনটেইন করত। তা আমি জানি না। তো আমি বলছি যে, "না, মাস্টার বলি আরকি।" তার নাম শহীদুল্লাহ। তো উনি মাস্টারের সাথে আলাপ করবেন। আমি করব। তারপর আমি জানি না কবে থেকে শিডিউল দিতে পারবে আরকি।
তো বললো না আমাদের 2-3 মাস দেরি হবে। তো যাই হোক এমনি করেই কিন্তু তাদের সাথে কথোপকথন। তারপরে হলো কি যখন আমি জানতে পারলাম এটা আপনার ডাবল ভার্সন হচ্ছে আপনার হিন্দি আপনার বাংলা। তখন আমি হাসান ভাইকে বললাম, "হাসান ভাই আমি করব না।" বলে, "কেন তুই করবি না?" বলল, "না হিন্দিতে কারণ হলো কি আপনার বিদেশে এর আগেও যে ছবিগুলো করেছি আমি শুটিং অনেক দেশে কোঅপারেশনের মানে পাকিস্তানে করেছি, নেপাল, শ্রীলঙ্কা অনেক জায়গাতে। তো হয় কি আপনার যেমন ওরা সবসময় কিন্তু আপনার মুখস্থ বলে। আর আমাদের বাংলাদেশের সিস্টেমটাই হলো প্রম্পটিং করা। তা আচ্ছা, আমরা আচ্ছা। তো ওইভাবে অভ্যস্ত। তাই আমি বললাম যে, "না আমি আগে আমার অভিজ্ঞতা আছে আরকি।" যেমন নাদিম পাকিস্তানের ছবিতে নাদিম, তারপর আপনার নেপালের সেবা শ্রেষ্ঠ, ভুপেন, হ্যাঁ? জাভেদ শেখ পাকিস্তানিদের সাথে যখন কাজ করেছি, তখন আমি খুব লজ্জিত হয়েছি। কারণ হলো কি আমাকে তো প্রম্পট ছাড়া আমি বলতে পারছি না তো। আচ্ছা, পরে আচ্ছা। হয়তো কি ১ দিন ২ দিন পরে দেখা গেল যে আমি মানে রাত সারাদিন শুটিং করতাম। কখনো যদি সন্ধ্যা থেকে হতো ১০টা পর্যন্ত কাজ করে মানে আমার মা আমার লেখাপড়ার জন্য আমাকে অনেক বকাঝকা করেছে। দেখা গেল সারারাত ধরে আমি পড়ছি, মুখস্থ করার জন্য। এভাবে মানে গেছে। আমি অনেক সময় কেঁদেছি। তো যাই হোক এভাবে যার জন্য আমি করতে চাইনি। পরে তো উনি বলল, "না আমরা প্রম্পট করব, এই করব, সেই করব।" পরে যাই হোক করা হলো আরকি। ম্যাম সময় হলো একটি ব্রেক নেওয়ার। দর্শক আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী, চিত্রনায়িকা রোজিনা ম্যামের সঙ্গে। ম্যাম আমাদের দেশীয় চলচ্চিত্র এবং বাহিরের চলচ্চিত্র, আপনি যেহেতু দেশের গণ্ডি পেরিয়েও অভিনয় করেছেন, বাহিরের কাজের অভিজ্ঞতা এবং আমাদের দেশের কাজের অভিজ্ঞতার মধ্যে একটু পার্থক্য যদি আমাদেরকে একটু খুলে বলতেন। না তখনকার যুগে কিন্তু পার্থক্য দেখিনি আমি। কারণ হলো শিডিউল মেইনটেইন করা যেটা। আর্টিস্টদের বিশেষ করে কিন্তু মানে শিডিউল মানে আর্টিস্টদেরই জন্য কিন্তু অনেক সময় প্রবলেম হয় আচ্ছা, আরকি। আচ্ছা। যে দেখা গেল আগে তো আমাদের যখন আমি আসছি চলচ্চিত্রে তখন ৭টা থেকে সকাল ৭টা থেকে শিডিউল ছিল। সকাল ৭টা থেকে আপনার ৩টা পর্যন্ত মানে ২ শিফট। আবার ৩টা থেকে ধরেন আবার রাত্রে ১০টা পর্যন্ত। এরকম মানে আমরা ২ শিফটে কাজ করতাম আরকি। তো সেই ওটা হলো কি আর্টিস্টরা কিন্তু খুবই সিনসিয়ার ছিল তখন। আমি যতদূর দেখেছি বা আমিও কাজ করেছি। যার জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা হয় নাই। পরবর্তীতে শুনেছি যারা আমাদের পরে যারা এসছে যে শিডিউল নিয়ে ঘাপলা করে, এই করে, সেই করে একটা ছবি অনেক ডিলে হয়ে যাচ্ছে। মানে ৮ টা শিডিউল থাকলে ১০টা ১২টার সময় আসে শুনেছি আমি আরকি এগুলো। তো আমাদের সময় এই প্রবলেমটা হয়নি। কখনো আমাদের ডাইরেক্টররা, প্রোডিউসাররা কখনোই শিল্পীদের জন্য ভোগে নাই। বা তাদের জন্য আমাদের জন্য মানে শিল্পীদের জন্য কোনো তাদের অসুবিধা হয় নাই। আবার যে আ একটা ডাইরেক্টর, প্রোডিউসারের জন্য একটা শিল্পীর যে একটা মানে প্রবলেম আছে না? যেমন পারিশ্রমিক নিয়ে বা আউটডোর গেছে, তাদের থাকা খাওয়া নিয়ে কখনোই এগুলো হয়নি। সবসময় মানে করেন আউটডোর থাকলে শিল্পীরা বা সবার জন্য একটা যত্নবান থাকতো প্রোডিউসার, ডাইরেক্টররা। আগে যেটা আমরা দেখেছি যে একটা সিনেমা দেখার জন্যে, রুজিনা ম্যামের একটা সিনেমা দেখার জন্যে মানুষরা সবসময় মুখিয়ে থাকতো যে একটা সিনেমা এসেছে বা একটা ভালো একটা গল্প, ভালো একটা ক্যারেক্টার এসেছে। তখন তো বিটিভি নির্ভর ছিল। তখন মানুষের মধ্যে একটা আমেজ, উৎসাহ, উদ্দীপনা ছিল। হুম। তো সেদিক থেকে আমরা আগের সেই সময়টা এবং এখনকার সেই সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না এখন মানে আগে তো মনে করেন শুধু বিটিভি ছিল, তাই না? জি, 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 অবশ্যই জি। আগে আপনার বিটিভিতে আপনার রবিবার দেখতো তারপর শুক্রবার হলো। তো তখন কিন্তু ওই বন্ধর দিনের জন্য কিন্তু অপেক্ষা করতো বিটিভিতে ছবি দেখা হবে আরকি। আচ্ছা, আচ্ছা। আর এখন কিন্তু ওই ধরনের আগ্রহ নাই। আমি দেখি তো তখন কিন্তু বাড়ির পরিবার সহকারে ওই যারা বাড়িতে আপনার চাকরি করে আরকি আম সার্ভেন্ট বলেন বা চাকরি যারা করে আরকি এরা কিন্তু সব একদম দুপুরে আগে থেকে কাজকর্ম সেরে-টেরে একদম বসে গেল আরকি। এখন কিন্তু ওই জিনিসটা নাই। কারণ হলো কি বলে টাচ ফোন, স্মার্টফোন। অ্যান্ড এখানে ওদের নেট লাগানো আছে, নেট আছে, ওয়াইফাই আছে। তা বাসাতে ওয়াইফাই থাকলে তো কানেক্ট করে নিচ্ছে। তো ওই আগ্রহটা নাই টেলিভিশনে ছবি দেখার জন্য। তারপর টেলিভিশনে আম কি বলবো আসলে দুঃখের সাথেই বলতে হয় যে আসলে আমি যে আমার বাসায় যে টেলিভিশন আছে, আমার রুমে যে টেলিভিশন আছে, আজকে বোধহয় ৬ মাস ১ বছর বোধহয় মানে কখনো অন করাই হয় নাই। ম্যাম আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং আজীবন সম্মাননা পেয়েছেন। একটু এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা অবশ্যই আমি ১ম জাতীয় চলচ্চিত্র যে পুরস্কার পাই 'কসাই' ছবিতে। তারপর আচ্ছা, আচ্ছা। পাই আমার নিজেরই প্রযোজনা থেকে, জীবনধারা থেকে পাই। তারপর অনেক সংস্থান আমি পেয়েছি, ইন্ডিয়ার পেয়েছি। আমি পাকিস্তানে কিন্তু ছবি করে নিগার অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আপনার আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড বলে আরকি। হয়তো আপনারা অনেকেই জানেন না।
হামসা হ্যায় জামানা করে কিন্তু আমি ওইটাতে নিগার অ্যাওয়ার্ড পেয়ে, এটা হলো 86-এ পাই আর কি, পাকিস্তান থেকে। তো অবশ্যই মনে করেন পুরস্কার পাওয়া তো আসলে পুরস্কৃত হতে পারলে তো অবশ্যই ভালো লাগে। যে মনে হয় যে না আমার কাজের স্বীকৃতি মানে ওই সুবাদে পেয়েছি, যে হয়তো আমার কাজটা ভালো করেছি, পেয়েছি। কিন্তু তখন হয় কি যে পাওয়ার পরে কিন্তু আরো দায়িত্ব বেড়ে যায়। যে না আমাকে আরো ভালো করতে হবে। আমি যেন আরো পুরস্কৃত হই, আরো যেন প্রশংসিত হই। আচ্ছা, আসলে আচ্ছা। পুরস্কারের চেয়ে পেতে তো ভালো লাগে যে আমার দর্শক যেন মনে করেন আমি আরো ভালো অভিনয় করছি। হ্যাঁ? তখন খুব ইচ্ছা জাগে যে না আমি আরো এগিয়ে যেতে চাই ভালো অভিনয় করে আরকি। অনেক দায়িত্ব বেড়ে যায়। একজন শিল্পী হিসেবে অনেক বড় একটা সার্থকতা। রোজিনা ম্যাম যে সময় থেকে কাজ শুরু করেন, এখন পর্যন্ত রোজিনা ম্যাম সমানভাবে জনপ্রিয়। দর্শকদের হৃদয়ে এমনভাবে আপনি স্থান দখল করে নিয়েছেন। এত, এত ভালোবাসা, এত, এত অর্জন। একটা শিল্পীর জীবনে এটা কত বড় একটা সার্থকতা। অবশ্যই এটা আমি বলব যে আমি ভাগ্যবতী যে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার দর্শকরা আমাকে এতটা ভালোবাসবে। এখনো পর্যন্ত যে আমার দর্শকরা আমাকে ভালোবাসে, এটা কি বলবো যে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। আপনার অভিনীত কোন কোন চরিত্রটা? চলচ্চিত্রটি সবচেয়ে বেশি আচ্ছা, স্মরণীয়? আমার অভিনীত কোন চলচ্চিত্রটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? জি, জি। আমার কাছে মনে হয়েছে সবগুলোই আমার সন্তানের মতো। তারপরেও বিশেষ কিছু থাকে, যেমন আমি একটু গ্রামীণ চরিত্র করতে আমার খুব ভালো লাগতো আরকি। তবে অনেক গ্রামের ছবি আমি করেছি, যেমন 'বিনি সুতার মালা' বোধহয় আপনারা দেখেছেন আরকি। তো একটা দিয়ে আসলে বলতে পারব না, না পার্টিকুলার এইটাই আমার ভালো লেগেছে আরকি। তো অনেক ধরনের গল্পতে অভিনয় করেছি তো। গ্রামীণ, তারপর আপনার সোশ্যাল ছবি, আধুনিক। তো অনেক ছবির চরিত্র আমার ভালো লেগেছে। ম্যাম আপনার অভিনয়ের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল এবং সেটা কিভাবে মোকাবেলা করেছেন? অভিনয়ের চ্যালেঞ্জটা ছিল যে আমি চলচ্চিত্রে আসবো, অভিনয় করব। আচ্ছা। তো এইখানে এসে যে পৌঁছাবো, মানে রেণু থেকে রোজিনা হব, এটা কিন্তু আমি ভাবতে পারিনি কখনো। এটাই তো আমার সার্থকতা যে যেটা আমি আমার যখনই বুঝতে শিখেছি তখন থেকে আমার চিন্তা ছিল আমি অভিনয় করব। মানে চলচ্চিত্রে অভিনয় করব আরকি। তারপর এলাম। আসার পরে যে আজকে এই চলচ্চিত্র থেকে রোজিনা হলাম, এটা আমি মনে করি যে একদিক থেকে অনেক সার্থকতা। যে আমি অনেক মানে কি বলবো যে আমার আশা পূরণ হয়েছে। কিন্তু আশা তো মানুষের সবকিছু পূরণ হয় না। যতদিন বেঁচে থাকবে আশার চাওয়ার কিন্তু শেষ নাই। তাই নয় কি? আচ্ছা, শেষ একটা প্রশ্ন। কোন চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক নায়কের বিপরীতে আপনি অভিনয় করেছেন। বাস্তবিক কোনো নায়কের সঙ্গে কি অভিনয় করতে গিয়ে কি প্রেম হয়ে ওঠেনি? প্রেম তো মনে করেন যে আসলে প্রেম শব্দটা হলো এক। আচ্ছা, এ যে পাত্রে ঢালবেন সেই পাত্রে ধারণ করবে। তাই নয় কি? আমি সবসময় আমার কাজকে ভালোবেসেছি। কাজের প্রতি আমি ডিভোটেড বেশি ছিলাম। বেশি প্রাধান্য দিয়েছি আমার কাজকে, ভালোবাসা দিয়েছি আমার কাজকে। যার জন্য ওভাবে আমি দেখি নাই যে কোন হিরোকে ভালোবাসতে হবে বা এরকম সময়ও ছিল না আসলে। আচ্ছা, আচ্ছা। এত সবাই কাজে ব্যস্ত ছিলাম আমরা। সেই হিরো বলেন, হিরোইন বলেন বা যারা ক্যারেক্টার আর্টিস্ট ছিল। এত ছবি হয়েছে। ওই প্রেম প্রীতি করার মতো আসলে ওই মানসিকতা ওই সময়ে কিন্তু তখন ছিল না। তারপরে কিছু গসিপ হতো। এটা আমাদের পত্র-পত্রিকার জন্য আরকি। করতো অনেক সময় আরকি। যারা সিনিয়র ছিল তাদের প্রতি যে রেসপেক্ট বোধ ছিল, সম্মান দেওয়া ছিল, বা যারা জুনিয়র ছিল তাদের প্রতি যে স্নেহ করা, এসব কিন্তু এই জিনিসটা কিন্তু তখন ছিল। আর মনে হতো একটা পরিবার আমরা কাজ করছি আরকি। না তারপরেও থাকে না যে পছন্দের কোনো নায়ক যার সাথে কাজ না, করতে না, গিয়ে কমফোর্ট ফিল করেন? না, আমি কিন্তু আরেকটা বলি সত্যি কথা যে আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন কিন্তু রাজ্জাক ভাই থেকে শুরু করে আপনার আলমগীর ভাই, আপনার পারভেজ ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, তারপরে ওয়াসিম। ওয়াসিম ভাই, তারপর আপনার জাফর ইকবাল, এরা তখন এস্টাবলিশ আপনার চলচ্চিত্রে। ওয়াসিম ভাই ২ বছর হলে উনি মারা গেলেন। আসলে আমাদের মাঝে নেই। উনার প্রতি কি বলবো যে আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন। তখন আপনার এই জার্নালিস্টে আমাদের গণমাধ্যমেই কিন্তু হিসাব করে বের করেছেন যে উনি কতগুলো ছবিতে অভিনয় করেছেন। সবচেয়ে বেশি ছবি আমার করা হয়েছে হলো আচ্ছা, আচ্ছা। ওয়াসিম ভাইয়ের সাথে আমাদের ১০০ রও বেশি মনে হয়। ওয়াসিম ভাইয়ের সাথে করেছি। তাহলে ১ম ছবি তো করেছি আপনার অ্যাজ এ হিরোইন হিসেবে ওয়াসিম ভাই ছিল আপনার 'রাজমহল' ছবিতে। তারপর অনেক পোশাকি ছবি বলেন, আপনার সোশ্যাল ছবি বলেন, আপনি মানসী ছবি, যেমন মানসী ছবির উনার সাথে এরকম সোশ্যাল ছবি অনেক করেছি। আপনার 'বিনি সুতার মালা', লটস অফ মানে ১০০ রও বেশি বোধহয়, মানে এটা আমার যদি ভুল না হয় তো ১০০ রও বেশি বোধহয় উনার সাথে করেছি। আর তারপর আপনার যেমন ফারুক ভাই, আলমগীর ভাই, পারভেজ ভাই,
উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কম হয়েছে। আর রাজেক ভাইয়ের সাথে মনে করে হিরোইন করেছি, বোনের রোল করেছি, হ্যাঁ, এ ধরনের রোলগুলো করেছি, হিরোইনের রোলও করেছি। ওনার প্রোডাকশনের কাজ করেছি অভিযান ছবিতে, আর ওনার ডাইরেকশনে আপনার রাজাক ভাইয়ের ডাইরেকশনে রাজা মিস্ত্রি। তো সবচেয়ে বেশি করা হয়েছে হলো ওয়াসিম ভাইয়ের সাথে। আহ, তো সবার সাথে আসলে কাজ করেছি, কাকে বল, কেন ওনারা আমার চলচ্চিত্রে অনেক সিনিয়র, মানে ওনাদের সাথে সাথে এসেই কাজ করতে পেরেছি, এটা তো আমার সৌভাগ্য আর কি। ম্যাম, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। Okay. দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। চ্যানেলে এসে আমি এর আগেও এসেছি বোধহয়, অনেক আগে, আবার অনেক বছর পরে এসেছি, আমার খুব ভালো লেগেছে। চ্যানেল এসের যারা কর্মকর্তা আছেন, আমি মনে করি যে আমি এই চ্যানেল এসের একজন পরিবার। চ্যানেল এসের দর্শকদেরকে বলবো আপনারা চ্যানেল এসের সাথেই থাকবেন। আর চ্যানেল এসের আপনার খবর থেকে শুরু করে আমাদের সংস্কৃতির মানে এত সুন্দরভাবে তুলে ধরেন আর কি, আপনারা চ্যানেল এসের সাথেই থাকবেন। ম্যাম, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। চ্যানেল এসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের খুবই ভালো লাগছে। সময় হয়ে গেল বিদায় নেওয়ার। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অত্যন্ত জনপ্রিয় কিংবদন্তি জীবন্ত একজন চিত্রনায়িকা রোজিনা ম্যামের সাথে। দীর্ঘ সময় আড্ডা এবং অজানা কিছু কথাবার্তা এবং বিভিন্ন অভিজ্ঞতা উনি আমাদের মাঝে শেয়ার করলেন। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।